আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে রুমালের সেলাই খুলছে চম্পা। তার প্রিয় ব্যক্তিকে যখন দেওয়ার অধিকার নেই, তাহলে এসব রেখেই কি করবে? খুব যত্ন করে সে এগুলো বানিয়েছিল। সেলাইয়ের প্রতিটা ফোড়ে ছিল নিত্য নতুন অনুভূতি গাথা, যা সে শায়ের নামক পুরুষটির জন্য রেখেছিল। কিন্তু সে পুরুষটি আজ অন্য কারো দখলে। অন্য কারো হাসিতে সে তৃপ্তি পায়, অন্য কাউকে নিয়ে ভাবে। আগে যদি জানতো এই পুরুষটি তার হবে না, তাহলে কোনো অনুভূতি সে জমিয়ে রাখত না, দিত না ওই পাষাণ পুরুষকে মন। শায়ের পরীকে বিয়ে না করলেও হেরোনা কিছুতেই শায়েরের কাছে চম্পাকে বিয়ে দিতেন না। দেখতে শুনতে তো মেয়েটা কম নয়। কোমর ছড়ানো ঘন কালো চুল, ডাগর ডাগর চোখ, কি সুন্দর চেহারা। এমন সুন্দর মেয়েকে তিনি অর্থহীন এতিম ছেলের কাছে কেন বিয়ে দেবেন? তার মেয়েকে তিনি আরো বড় ঘরে বিয়ে দেবেন। তবে যখন সে শুনেছে শায়ের জমিদারের মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, তখন থেকেই হিংসায় চলে যাচ্ছেন। রূপবতী পরীকেও তার সহ্য হচ্ছে না, তাই তিনি খুশিনার সাথেও তেমন কথা বলেন না। কেননা খুশিনা খুব বড়াই করেন পরীকে নিয়ে। হেরোনার মেয়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়েকে ঘরে তুলেছে শায়ের। এজন্য দুজনের মধ্যে চলে কথার প্রতিযোগিতা। চামেলি মাটিতে পা ছড়িয়ে বসে বোনের কাণ্ড দেখতাছে। সে ভালোবাসার অর্থ বোঝে না বলেই বোনের কষ্ট বুঝতে ব্যর্থ, তাই চেয়ে চেয়ে দেখছে শুধু। পরীদের বাড়ি থেকে এসে অনেক গল্পই বলেছে পরীর বাড়ির সম্পর্কে, চম্পা শুধু শুনেছে। বারান্দার মাটির তৈরি সিঁড়িতে চম্পা আর বারান্দার মেঝেতে চামেলি বসে আছে। পরী সেখানে আসতেই চামেলি খুশি হলো। তবে চম্পা পরীর উপস্থিতি পেয়েও নিজের কাজ করতে লাগলো। পরী কিছুক্ষণ চম্পার দিকে তাকিয়ে থেকে চামেলিকে বলল, ঘরে একা একা লাগছিল, তাই তোমার কাছেই ফুপু পাঠালেন। চামেলির বদলে চম্পা বলে, কেন, শেহরান ভাই নেই? না, উনি তো বাজারে গেছে, আসতে দেরি হবে। পরীর মুখে উনি শব্দটা শুনে মৃদু হাঁটল চম্পা। চামেলি উঠে এসে পরীর হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। পরীকে চৌকির উপর বসিয়ে নিজেও বসল। তারপর বলল, নতুন ভাবি, আপার লগে কথা কইও না, আপার মন ভালা না। দেখো না, টেহেরান ভাইয়ের লাইগা রুমাল বানাইছে, এখন আবার খুলতাছে। ওনার জন্য রুমাল বানিয়েছে কেন? পরী বুঝেও না বোঝার ভান করল, যাতে চামেলি সব বলে। আর কইও না নতুন ভাবি, খুশি না ফুপু মারে কত কইল শেহরান ভাইয়ের লগে আবার বিয়া দিতে, কিন্তু মা তো রাজি হয় না। আবার সেই আশায় রুমাল বানাইলো, কিন্তু দেখো ফ্যাশম্যাশ তোমারে ভাই বিয়া কইরা আনলো। যদি আপার লগে বিয়া হইতো, তাইলে কি তোমার মতো সুন্দর ভাবি পাইতাম? খিলখিল করে হেসে উঠল চামেলি। পরে আগেই বুঝেছিল চম্পা শায়েরকে পছন্দ করে, কিন্তু পুরোপুরি সব সে জানে না। যদি হেরোনার মত থাকতো, তাহলে হয়তো পরীর জায়গায় চম্পা থাকতো। পরী সারা ঘরে চোখ বুলিয়ে দেখে একটা ছেলের ছবি আর কিছু পোস্টার টানানো। পরী জিজ্ঞেস করে, এসব কার ছবি? চামেলি যেন আকাশ থেকে পড়ল, মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, হ্যাঁ চিনো না তুমি? সালমান শাহ, অনেক বড় নায়ক। হ্যাঁ, নায়ক? পরী ঠিক বুঝল না। ঘরবন্দি থাকাতে এসবের সাথে পরিচিত না সে, তাই বিখ্যাত নায়ককে চিনতে পারল না। চামেলি আবারও বলল, হ নতুন ভাবি, আমি আর আপা প্রতিদিন সন্ধ্যার সময় টুনি গো বাড়িতে যাইয়া টেলিভিশন দেখি, তুমি দেখবা? না, আমি দেখব না, রাতের বেলা ফুপু বের হতে বারণ করেছে। ওহ, তুমি তো নতুন বউ, আহো আমরা তোমাকে ঘরে যাই, দেখি শেহরান ভাই আইছে নাকি। চামেলি গান ধরল, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী।
চামেলি নাচতে নাচতে যেতে লাগলো আর পরি হেঁটে হেঁটে। মেয়েটার দুরন্তপনা দেখতে ভালোই লাগছে পরির, কিন্তু চম্পার জন্য খারাপ লাগছে। সন্ধ্যার পর বাড়ি ফিরেছে সায়ের। পরি মাগরিবের নামাজ শেষ করে বসেছিল। একাই ছিল সে। ফুপু পাশের বাড়িতে খোশ গল্প করতে গেছেন। চামেলি চম্পা টেলিভিশন দেখতে গেছে। পরি ঘরে সম্পূর্ণ একা। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে পরি দরজা খুলল। সায়ের পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। পরি খেয়াল করেছে আসার পর থেকে সার কেমন যেন আচরণ করছে। পরির থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা চালাচ্ছে। কোন কারণে সায়ের এরকম করছে পরি তা ভেবে পাচ্ছে না। এটা খারাপ লাগছে পরির, কেননা এই পুরুষটিকে যে তার ভীষণ মনে ধরেছে। সেই প্রথম যেদিন সম্পানের নৌকোতে দেখা হয়েছিল সেদিন থেকেই সায়ের কথাগুলো শ্রুতিমধুর মনে হতো পরির কাছে। এত সুন্দর আর গুছিয়ে বোধ হয় কেউ কথা বলতে পারে না। ক্ষণে ক্ষণে যখনই পুরুষটির সাথে দেখা হতো তখন সে আবারও পরীকে মুগ্ধ করত। আর আজ সেই পুরুষই পরীর স্বামী। স্বামীর অবহেলা তো প্রতিটি নারীকেই ব্যথিত করে, সেজন্য পরীর মনটাও ভীষণ ব্যথিত। কাল থেকে স্যার কোনো কথা বলেনি পরীর সাথে। পরী জিজ্ঞাসা করলে জবাব দিয়েছে শুধু, এর বাইরে একটাও কথা সে বলেনি। পরনের পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরেছে সায়ের। পরি তাকিয়ে আছে সায়েরের দিকে। নিজেকে পরিপাটি করে পিছনে ফিরতেই পরীর চোখে চোখ পড়ল। রাতে সাথে চোখ ফিরিয়ে নিল সে। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই পরি বলে উঠল, কোথায় যাচ্ছেন? সায়ের না তাকিয়েই জবাব দিল, কাজ আছে। আমাকে একা রেখে যাবেন না? থমকে দাঁড়ালো সায়ের। পিছন ফিরে বলল, কেন, ফুপু নেই? পাশের বাড়িতে গেছে। আপনি একা থাকতে ভয় পান? পরি কয়েক কদম এগিয়ে এলো। সায়েরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, সূর্যাস্তের পর হৃদয়ের একাকিত্ব বাড়ে। তখন মানুষ সূক্ষ্ম একটা হৃদয় খোঁজে তার হৃদয়কে বাঁধার জন্য। একাকিত্ব দূর করতে চায়। ভয়ের থেকে মানুষ একাকিত্বে বেশি ভোগে। আপনি কি আমার সেই একাকিত্ব বোঝেননি? এবারও পরীর চোখে চোখ রাখল না সায়ের, তবে চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে। নিজেকে সংযত করে সায়ের চলে এলো, বাইরে গেল না। পরি বলল, কিছু বলবেন না? এবার সায়ের মুখ খুলল, কণ্ঠে গভীরতা এনে বলল, আমার জন্য একাকিত্ব ভোগ করতে হবে না আপনাকে। যেখানে আমি আপনার যোগ্য নই সেখানে আমার জন্য আপনি নিজেকে দুর্বল করবেন না। যদি কখনো আফসোস হয় তাহলে বলবেন, আমি সরে যাব আপনার পথ থেকে। পরীর মনে জানান দিল যে সায়ের কিছু শুনেছে। তাহলে কি রূপালীর বলা কথাগুলো সায়ের শুনেছে? তাই হবে, না হলে সায়ের এত পরিবর্তন হতো না। বাড়ি থেকে আসার আগে রূপালী পরীকে কিছু কথা বলে। সায়ের ছোট ঘরের ছেলে, পরীর যোগ্য না, বামন হয়ে চাঁদে হাত দিয়েছে, এমনকি অনেক আফসোস করেছিল। কিন্তু পরী তখন একটা জবাব দিয়েছিল, যদি টাকা পয়সায় সুখ দিত তাহলে তুমি কেন সুখী হলে না আপা? রূপালী তারপর আর একটা কথাও বলেনি। সায়ের বোধহয় অর্ধেক কথা শুনেই এসব বলছে। আমার মনের পথে যে একবার আসে তার ফিরে যাওয়ার পথ নেই, আপনি ফিরবেন কিভাবে? সায়ের জবাব দিল না। পরীর সঙ্গে বেশিক্ষণ কথা বললে নিজেকে সংযত রাখা অসম্ভব, তাই পরীর থেকে সরে গিয়ে পালঙ্কে বসল। পরী এগোলো না সায়েরের দিকে। সে ভাবল, রূপালীর মাথা খারাপ বলে কি সায়েরকেও মাথা খারাপ করতে হবে নাকি? রূপালী সবসময় পরীর সুখ চেয়েছে, বিধায় এসব বলেছে। পরী তখন ভেবেছিল সে নিজের সুখকে দেখিয়ে দেবে বোনকে, কিন্তু সায়ের নিজেই তো বুঝতেছে না কিছু। পরী এগিয়ে গেল জানালার দিকে, হাত বাড়িয়ে খুলে দিল জানালা। হুড়মুড়িয়ে বেলি ফুলের সুবাস ঘরে এসে ঢুকল। পরী পিছন ফিরে সায়েরের দিকে তাকালো। শুয়ে আছে সায়ের। অস্থির চিত্ত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে আবারও জানালা দিয়ে বাইরে তাকালো। এশার নামাজ পড়েই শুয়ে পড়ল পরী। সায়ের আগেই ঘুমিয়ে গেছে। ফুপু বলে গিয়েছেন সায়ের এলে যাতে ওরা খেয়ে শুয়ে পড়ে, তার আসতে দেরি হবে। পরী খাওয়ার জন্য সায়েরকে ডাকলও না এবং নিচেও খেলো না। অর্ধেক রাত কাটলো এপাশ ওপাশ করে। সকালে সায়ের আগেই ঘুম থেকে ওঠে। কালকে সে একটা কাজ জোগাড় করেছে। গ্রামের মাতব্বর তাকে বেশ পছন্দ করেন।
তিনি তার আড়তে কাজ করতে বলেছেন সায়রকে। আজকে সেখানেই যাবে সায়ের। পরিও উঠে ফুপুর কাছে গেল। কাজ না পারলেও কিছু কিছু সাহায্য সে করে। রান্নাঘরে ছিল পরি। তখনই একজন বৃদ্ধ মহিলা এলেন আহাজারি করতে করতে। কুসিনা দৌড়ে গেলেন উঠোনে, আর পরি বসে রইল। মহিলাটি চিৎকার করে বলতে লাগলেন, শেহরান কই, ওর বউ কই? সায়েরও সেখানে গেল। বাড়ির সকলেও উপস্থিত। মহিলাটি কাঁদছে আর বলছে, হ্যাঁ রে শেহরান, কোন অপয়া মাইয়া ঘরে তুললি যে কিনা আমার পোলাটারে খাইয়া দিল? কথাটা বুঝলো না সায়ের, তাই জিজ্ঞাসা করে, কি হয়েছে চাচি? কি হয় নাই ক, তোরে আর তোর বউরে আই না আমার পোলাটা মইরা গেল। অলক্ষী মাইয়া আইতেই আমার পোলা খাইল। তুই থাকবি কেমনে? তোরেও খাইব দেখিস। সায়েরের মনে পড়ল এই চাচির ছেলে গাড়ি করে পরীকে প্রথম এই বাড়িতে এনেছে। ছেলেটা মারা গেছে। সে বলে, আপনার ছেলে মারা গেছে কখন? কাল রাতে ভালো পোলা ঘুমালো, সকালে আর উঠলো না। এখন বউ পোলাবান খাইব কি? সব তোর বউয়ের লেগা হইছে। হলো কি, এই সংসার টিকবো না শেহরান, টিকবো না। সায়ের ধমকে মহিলাটিকে বের করে দিলেন। অতঃপর নিজের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে আছে পরি। ঝলঝল নয়নে সে সায়েরের দিকেই তাকিয়ে আছে। তবে সেখানে না দাঁড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। সায়ের বুঝে গেল এতক্ষণের সব কথাই পরীর কানে গিয়েছে। সে দ্রুত ঘরে গিয়ে পরীর হাত টেনে ধরল। পরি কাঁদছে দেখে ওকে নিজের বুকে জড়িয়ে নিল সে। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয় অশ্রু বিসর্জন দিচ্ছে সায়েরের বুকে। সায়ের দু হাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা, সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, তার আগেই ভাঙার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সেই খাতায় পড়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণাও সেখানকার। কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরি। সায়ের কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরীর চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি মুখে হাত দিয়ে আটকে দিল সায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না। নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন, জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যে বলে থাকেন তাহলে আপনারা আমার মাঝে এত দূরত্ব কেন বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমি তো পারি না কাউকে আপন করে নিতে, সেই জন্যই তো উনি আমাকে এসব বলে। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল সায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। সায়েরই ইচ্ছে করে দূরে থেকেছে। আসলে রূপালীর কথাগুলো শোনার পর সায়ের ভেবেছে সত্যিই সে পরীর যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা সায়েরের জানা ছিল না। সায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনো দিন, কথা দিলাম। আমি দূরে থাকলেও আমার রুহ সব সময় আপনার কাছেই থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে সায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া কিছু চাই না। আপনি যা চাইছেন তাই হবে। এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও সায়েরকে ছাড়ল না, আষ্টে পৃষ্ঠে ধরে রাখে।
পরীর এখানো কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইয়েন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে, তখনই খুশিনার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরে দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে শেহরান, তুই নতুন বউরে লইয়া ফকিরে দিয়ে ঝাড়া দিয়ে আন। শায়ের গলা খাকারে দিয়ে বলে, ফকির কেন? কেউ নজর পড়ছে, দেখোস না ওই বেডিকেই কইয়া গেল, আমার ভালো ঠেকতাছে না, তুই বিকালে বউরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আরতে যাবি কইলে, তা যাবি না? আজকে না, কাল থেকে যাব। খুশিনা মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখবি, বিকালে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না, আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসেই পায়চারি করছে। সকালে নাস্তা সেরে তার কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবনের কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই শাখওয়াত মানে শাহেরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়েরা বউদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কি করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানা পড়ে নিয়ে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে শায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকেই শায়ের ফুপু ভক্ত। শাখওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে। কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি। শায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে, এতেই তিনি খুশি। পরিফুপুর পাশে বসে রান্না শিখছে। খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তো শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরী কলপারে গেল। টিন দিয়ে চারিদিক বেড়া দেওয়া তো বেশ সুবিধাই হয়েছে। কলপারের দরজা খুলতেই চমকে ওঠে পরী। শায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরী বলে উঠল, আমি পরে আসব। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে গোসল করুন। শায়ের পরীর হাত টেনে ভেতরে এনে বলল, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরী চুপচাপ দাঁড়িয়ে রইল। শায়ের কল চেপে বালতি ভরল, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরী। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে শায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা বেশি শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে শায়েরের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে শায়ের। নিজের কাজ শেষ করে পরী এগুলো ঘরের দিকে। শায়েরকে এখনো বসে থাকতে দেখে বলে, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরীর মৃদু চিৎকারে হুঁশ ফিরল শায়েরের। চটজলদি উঠে দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে শায়ের প্রস্থান করে। পরী কিছু বুঝল না, চেষ্টাও করল না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে। পশ্চিমে ডুবতে শুরু করেছে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করেছে। আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তারা আর কেউ নয়, শায়ের আর পরী।
মন ভালো করার জন্য ঘোরাঘুরি প্রয়োজন। তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সাহেব। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সবই দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে, পরীকে পরিচয় করিয়ে দিয়েছে, পরী নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত, এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যের আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। টায়ারকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে। ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুকরণ করে সেও তাকালো সায়রের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়িয়ে বলে, আমার জীবন শেষ কইরা দিয়ে এখন কথা কও তুমি? তোরে অনেক বড় ঘরে বিয়া দিমো, তুই সুখী হবি। ওই এতিম পোলার আছে কি, আর তোরে দিব কি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলি। চম্পার আগে ফুসতে ফুসতে ঘরের ভেতর চলে গেল। হেরোনা মেয়েকে গাল মন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে সেহরান সেহরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে স্যারকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশি না, তবে আজ তিনি পড়িয়ার শায়ের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজি বকবক করছেন। পরি গালে হাত রেখে তা শুনছে, আর ফাঁকে ফাঁকে শায়ের দিকে তাকাচ্ছে। শায়ের চেহারায় কেমন উদাস উদাস ভাব, দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরি ঠোঁট টিপে হাসল। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো। খুশিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু, তোমারে মায়ে কখন যাইতে কইছে, তুমি এখনো বইয়া আসো? তারপর তিনি শায়রার পরীর দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু? শাহেরার নতুন বিয়া করছে, কই ওগো একটু একলা সময় দিবা? তা না, আমি হইলে সন্ধ্যার পর দুইজনের ঘরে তালা দিয়া চইল্লা যাইতাম। মহিলাটির লাগামিন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি। লজ্জা অনুভূত হতেই মাথা নুইয়ে ফেলল। এখানকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়, বড় ছোট দেখে না তারা। খুশিনা ধমকে বললেন, মুখে লাগাম টান, আমার ভাইয়ের বেড়া হয়, কথা কামাইয়া কইস। উত্তরে মহিলাটি শুধু হাসল। খুশিনা ঘর থেকে বের হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতেই শায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। শায়েরের মুখের হাসি দেখে পরি বুঝল যে সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরি এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্টচিত্ত কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল না? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরির হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে শায়ের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা চাইলাম তো পরিজান, আবারও চাইব? না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে 1000 বার ক্ষমা চাইতে আমি প্রস্তুত।